সরকার সরকার কেন পারছে না সে বিষয়ে আমি যেহেতু এখন সরকারে নেই, আমার তারপর অভিজ্ঞতার জায়গা থেকে কিছু কথা আমি বলতে পারি। সরকারের আসলে সংকটটা যতটা না ন্যায্যতার জায়গা থেকে যে আহ, পোক্ত এবং শক্তিশালী সরকার বাংলাদেশে খুব কমই এসেছে। সেটা 71-এর পরে, মুক্তিযুদ্ধের পরে যখন শেখ মুজিবুর রহমান এসেছেন, তখন যেই ধরনের জনপ্রিয়তা এবং যে ধরনের লেজিটিমেসি ছিল, সেই প্রায় সেম। এবং 75-এর আমরা জানি 7ই নভেম্বরের সিপাহী জনতার যেই সংহতি বিপ্লব, এর পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান উনি যেই পরিমাণ জনসমর্থন পেয়েছিলেন, এরপরে এই প্রথম আবার আরেকটা সুযোগ এসেছে আমাদের কাছে যে এক ধরনের আহ সার্বজনীন লেজিটিমেসি এবং এক ধরনের ঐক্য ঐক্যমত্য আমরা পেয়েছিলাম। তারপরেও কেন পারিনি, সেই সংকটটা বাংলাদেশের অনেক রাজনৈতিক যে পাটলগুলো আছে এবং রাজনৈতিক সংকটগুলো আছে, এর বাইরে ব্যাখ্যা করা সম্ভব না। এবং এই ব্যাখ্যা দীর্ঘ সময় ধরে করতে হবে। খুব ছোট করে যেটা বলতে হয় সেটা আমি বিভিন্ন জায়গায় অলরেডি বলেছি। এখন যেহেতু একটু গভর্নমেন্টের বাইরে 2 দিন হলো মাত্র আসলাম, তো আমি আরো কিছু জিনিস বলতে পারি যেটা আগে হয়তো বলতে পারতাম না। প্রশ্নটা ছিল হচ্ছে, এখানে গভর্নমেন্টে আসলে পাওয়ার হাউস একটা কি বহু, এটা এখানে আসলে একটা অনেক রকম পাওয়ার হাউস এখানে অ্যাক্ট করছে এবং এখনো হয়তো করতেছে। ফলে যেটা হয়েছে যে একটা সরকারের যে একটা দৃষ্টিভঙ্গি কনসিস্টেন্ট এবং পলিসিগত জায়গা থেকে এবং পলিটিক্যাল ডিলিংস এর জায়গা থেকে আমার ওর কাছে মনে হয়েছে, আমার যতদিন ছিলাম এবং এখনো দেখছি, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা এই সংকট রয়ে গেছে। এই কারণে আমরা অনেকগুলো ক্রাইসিস ইমার্জ করতে দেখছি। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে কথাটা বলা হয়, সেটা আহ, একটা বড়সড় আহ, সংকট সংকটের উৎস হচ্ছে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর। আপনারা জানেন যে বাহিনী আকারে বাংলাদেশ পুলিশ, বিজিবি অত বেশি তারা ইমপ্লিকেটেড যদি নাও হয়, আরো যে বাহিনীগুলো আছে আমাদের সবগুলো বাহিনীর, এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ আর্মি এই এক ধরনের গত 15 বছরের স্বৈরশাসনের সাথে, ফেসিবাদের সাথে সম্পর্কযুক্ত হয়ে গেছে। তো এই জায়গা থেকে এক ধরনের অনাস্থা, নাগরিক অনাস্থা, ওখান থেকে একটা, যারা রাজনীতিতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা ক্ষমতা নিয়েছেন, একটা তো হচ্ছে সরকারের জায়গা থেকে ক্ষমতা, একটা হচ্ছে যে সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের 64 জেলায় গ্রামে গঞ্জে ক্ষমতা, একটা তো ক্ষমতার পালাবদল ঘটেছে। নতুন একটা শক্তি আবির্ভূত হয়েছে, সেটা অবশ্যই পুরাতন দল হতে পারে যে বিএনপি জামাত, কিন্তু শক্তি আকারে নতুন। এরা আসলে এই সামগ্রিকভাবে সরকার বলি অথবা যারা রাজনৈতিকভাবে পরবর্তীতে যারা ক্ষমতার পালাবদলের কারণে ক্ষমতা পেয়েছেন, নির্বাচনের মাধ্যমে না পেলেও যেভাবে পাওয়ার কথা, যেভাবে আপনারা দেখছেন সেভাবে পেয়েছেন, ওইখান থেকে আসলে কোন রকম আহ সংকট মোকাবেলার ক্ষেত্রে সমন্বিত কোনো কিছু আমরা দেখিনি। রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ছাত্রদেরকে দায় দেওয়া হয়েছে, আমি খুবই বলার সুযোগ হয়তো পাইনি, কিন্তু আপনারা দেখবেন যে মব জাস্টিস বা মব কিলিং, মব ভায়োলেন্স এসবের ক্ষেত্রে ছাত্ররা দায়ী, এই একটা ন্যারেটিভ খুবই কনসিস্টেন্টলি মিডিয়ার দিক থেকে দেওয়া হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে। কিন্তু খুবই এটা দুঃখজনক এই জন্য যে এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলই এক সময় জড়িত ছিল। আর মব ভায়োলেন্সের আজকের দিনে এসে একটা সময় আমি নিজেও বলতে বাধ্য হয়েছিলাম যে আসলে মব ভায়োলেন্স বা মব জাস্টিস এই জিনিসগুলোকে বন্ধ করা উচিত। তো আজকের দিনে এসে যখন আপনারা দেখেন, এখানে সংকটটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনাস্থা, এখানে রাজনৈতিক দলগুলোর এক ধরনের ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি, কে কতটুকু পাবে হিস্সা, কতটুকু স্টেক পাবে। এবং এর পরবর্তীতে আমাদের যেই মব ভায়োলেন্স বা যারা আসলে এই সংক্ষুব্ধ যে জনগোষ্ঠী 15 বছরের, এদের ব্যাপারে আসলে সরকার পলিটিক্যালি কোনো মেসেজ নেভিগেট করতে পারছে কিনা এই সংকটটা, যে আমি আসলে আপনি যেখানেই মব হচ্ছে সেখানে আসলে সে কোন দাবিতে কোন কারণে মব করতেছে সেটাকে আপনি নেভিগেট করতে পারছেন কিনা, বা ওখান থেকে আসলে কতটুকু আপনি আশ্বাস দিচ্ছেন, সেই আশ্বাসের বিপরীতে কি হচ্ছে।
আমরা মাইনরিটির বিরুদ্ধে ভায়োলেন্স আমরা গত বছরের সেপ্টেম্বরে থামিয়ে দিতে পারছি। সেটা কেন করতে পারছি এবং অন্যগুলো কেন করা যায়নি, এবং এখনো পর্যন্ত কিছু কেন বজায় আছে, অথবা মব ভায়োলেন্সের ক্ষেত্রে তো এক ধরনের মানুষের একটা বক্তব্য আছে যে মব ভায়োলেন্স দরকার ছিল। একটা কথা এখন উঠছে না যে আমরা ভায়োলেন্স করি নাই কেন, অথবা ভায়োলেন্সটা দরকার ছিল অ্যাট সাম পয়েন্ট, অথবা অ্যাট সাম রেট। এখন এই কথাগুলো আমি বললাম এই জন্য, আমরা যখন এই কথাগুলো বলি আমরা অনেক সময়, আমি দেখেছি একে, কিন্তু আমার বলার সুযোগ হয় না, এই প্রথম বলার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে খুবই জেনারেল একটা জেনারেলাইজেশন হয় যে সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে, সরকার এগুলো পারেনি। আসলে সরকার কি আসলে সরকার ছিল বা আছে, নাকি সরকারের ভিতরে বাইরে অনেকগুলো ক্ষমতা কেন্দ্র ছিল, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, সব মিলে সরকার ঐকমত্যের ভিত্তিতে সরকার চালাতে চাইলেও কতটুকু ঐকমত্যের ভিত্তিতে চলেছে, এই প্রশ্নগুলো করে আমরা আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স অথবা মানুষের সংক্ষুব্ধতা, এই সংক্ষুব্ধতা তো রিয়েল। যার যে গুমের শিকার হয়েছে, যে ফ্যামিলি গুলো এতদিন নিপীড়নের শিকার হয়েছে, কয়েক লক্ষ ফ্যামিলি, এরকম আপনি বলতে পারেন কয়েক হাজার। আপনি জানেন বিএনপির মিলিয়নস অফ অ্যাক্টিভিস্ট ওয়ার having some cases against them, এবং আহ, সাম কেসেস না, কোনো কোনো নেতার বিরুদ্ধে 300-র উপরে কেস। আপনি জামাত শিবিরের যারা আছেন তাদের কয়েক হাজার ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। সাতক্ষীরাতে আপনি নিক্যাপিং, আপনি যদি জানেন, এগুলো ভয়ঙ্কর কাহিনী। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাসাগুলো। ফলে আপনাকে এই জিনিসগুলো, এই যে সংক্ষুব্ধতার পরবর্তীতে এই একটা সরকার যার উপরে অনেক চাপ, অনেক প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার বিপরীতে কতটুকু সরকার পারফর্ম করতে পারতেছে আর কতটুকু পারতেছে না, এই জায়গা থেকে অনেকগুলো মানুষের সহিংসতা, সংক্ষুব্ধতার জায়গা তৈরি হয়েছে। ওকে, আমার একটি প্রশ্ন আছে এখানে মাহফুজ আলম, আমি একটু জানতে চাই, আপনি যেটা বললেন যে অনেক রকম পাওয়ার হাউস এবং সরকারের মধ্যেও ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি, বা সরকারের ভেতরেও যে পাওয়ার, বিভিন্ন রকম পাওয়ার হাউস যে কাজ করেছে, সেই জায়গায় আমি আপনার কাছে জানতে চাই যে আপনি নিজে কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পেরেছিলেন আপনার কাজের জায়গায়, যদি আমি একটু আপনাকে প্রশ্ন করি। সেটা আমি আমি জানি না এখনই বলে ফেলা উচিত কিনা, বাট এগেইন আমি 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 মনে করি যে আমি অ্যাট সাম পয়েন্ট আমি কাজ করতে অতটুকু সমর্থ হই নাই। সেটা আহ, অনেকেই জানেন, অনেকেই বলেছেন বাইরে থেকে। এবং এই ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক বিবেচনা, বাইরের রাজনৈতিক বিবেচনা সরকারের ভিতরে প্রভাবক হিসেবে কাজ করেছে। কোন দল খুশি হবে না অখুশি হবে, এই জন্য অনেক কিছুই হয়তো করতে বাধা দেওয়া হয়েছে আমাদের। তো এগুলো আমি আশা করি এট সাম পয়েন্ট বলার সুযোগ পাবো, ইফ নট টুডে। ওকে, তো আপনি এখনই বলতে চাইছেন না এটা? যে না, কিন্তু আমি ইঙ্গিত দিয়ে রাখলাম, পরবর্তীতে হয়তো আরো ব্যাখ্যা করতে পারবো যে আসলে কিভাবে এই পাওয়ার হাউস গুলো কাজ করে, এবং অনেক সংকট এবং অনেক সমাধানও হয়তো ওই পাওয়ার হাউস গুলোর কারণে হয়েছে, আবার সংকটও অনেক তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা আমরা হয়তো আহ, দেখতে পাবো বাংলাদেশের এই এই এটা তো বাংলাদেশের জন্য একটা নোবেল সিচুয়েশন, এটা তো এরকম ভাবে ঘটে নাই। শেখ মুজিবুর রহমানও যখন আসছেন তখন একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, যার তৃণমূল পর্যন্ত পলিটিক্যাল আউটরিচ ছিল। শহীদ জিয়াউর রহমান যখন এসেছেন তখনও একটা উনি যেহেতু মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, পুরো বাংলাদেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষার ওনার ওই ক্ষমতা এবং কার্যকারিতা ছিল। আমাদের কিন্তু এটা খুবই নোবেল একটা সিচুয়েশন, যেখানে স্টুডেন্টরা একটা স্ট্রাইকিং ফোর্স, বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল স্ট্রাইকিং ফোর্স, এখানে সরকার একটা 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 টাওয়ার, কি বলে, যে টাওয়ারের মধ্যে বসে আছে, ওখান থেকে অনেক কিছু ডিল করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো এই এই ক্রাইসিসটা কিন্তু নোবেল, এই এই রকম ক্রাইসিস এবং এরকম জিনিসটাকে নেভিগেট করা, এবং এখান থেকে আজ পর্যন্ত যতটুকু আমরা ভালো আছি, আমরা অবশ্যই ভালো নেই। ওসমান হাদি ভাই উনি আক্রান্ত হয়েছেন, আরো অনেকগুলো সংকট আমাদের সামনে আছে, কিন্তু গত 1.5 বছরে বাংলাদেশকে যেখান থেকে এখান থেকে এখানে পর্যন্ত, যেখানে আমরা ছিলাম ওখান থেকে যে আসলাম এই পর্যন্ত, ওইটাও আমি মনে করি অনেক বড় সাফল্য। ওকে, এই একটি প্রশ্ন, সাফল্য, রাইট হ্যাঁ, রাইট, নিশ্চয় একটি প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন এটা যে শেষ প্রশ্ন হইলে ভালো হয় আপা। হ্যাঁ, ঠিক আছে। বেশ হ্যাঁ, কয়েকটি প্রশ্নই ছিল, আমি এই জন্যই শর্ট যাচ্ছি।
আপনি যেটা বললেন যে আপনি এখনই সময় আসেনি এটা বলবেন না, কিছু কাজ হয়তো আপনি করতে পারেন না, কিন্তু আপনার কাছ থেকে তো মানুষের প্রত্যাশা ছিল যে আপনি বিশেষ করে গণমাধ্যমে অনেক কাজ আপনি করবেন। শুধু গণমাধ্যমে না, সরকারের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে আপনি আসলে সরকার কোথায় ফেল করছে, কেন ফেল করছে সেগুলোও আপনি বলবেন জনতার প্রতি দায়বদ্ধতা থেকে। সেই কাজটি আপনি কেন করলেন না বা এখনো করছেন না কেন, সেই প্রশ্নের জবাবে কি বলবেন? হ্যাঁ, দায়বদ্ধতা অবশ্যই আমার আছে, জবাবদিহি আমাকে করতে হবে। আমি একটা দায়িত্বে এসেছি এবং দায়িত্বে এসেছি খুবই এই কম বয়সে এবং স্টুডেন্টদের প্রতিনিধিত্ব হিসাবে, গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করতে। তো এখানে যেটা কথা বললেন যে সরকার আমাকে কাজ করতে দিচ্ছে কিনা অথবা আমি করছি না, আমি অবশ্যই অনেক কাজ করার চেষ্টা করেছি। সবগুলো সফল করে আসতে পারিনি, অবশ্যই ইন্টারনাল অনেকগুলো ইস্যুস ছিল। সেটা আমি অবশ্যই ক্লারিফাই করতে পারবো। যেমন একটা কথা বলা হয় যে মিডিয়া কি করেছি, সব আওয়ামী লীগের দখলে মিডিয়া। আসলে এই কথা বলে আমি আজকে যদি আপনারা বলেন যে এখানে হচ্ছে 4টা টেলিভিশন চ্যানেল আমরা পুনরায় চালু করার সুযোগ পেয়েছি, যেগুলো বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা। এবং এখানে অনেকগুলো নতুন অল্টারনেটিভ মিডিয়া অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কাজ করতেছে, যেগুলো আমি অনুমোদন করতে পারছি। আমার সুযোগ হচ্ছিল আরো অনেকগুলো কাজ করার, যেগুলো হয়তো আহ, আহ, অনেকগুলো জায়গাতে সুযোগ করে দিয়েছে যে জুলাইয়ের পক্ষেই থাকবে মিডিয়াগুলা। এবং আমার মন্ত্রণালয় অধীনে ফিল্মের কাজ আছে অনেক, আমি অনেকগুলো ডকুমেন্টারি বানিয়েছি। সব ডকুমেন্টারি হয়তো আমি নিজে একটু লো কি পার্সন ব্যক্তিগতভাবে, ফলে আমি নিজে কোনো পিআর করি নাই। অনেকের পিআর সুযোগ আছে বা ছিল। আমার জায়গাটা খুবই, আমি আমি এই প্রথম আমি মিডিয়াতে কোন একটা টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছি, ইফ আই এম নট রং। সো আচ্ছা, ইউ ক্যান ধন্যবাদ সি যে আমি ধন্যবাদ মাহফুজ আলম হ্যাঁ, সেজন্য। আমি কতটা কতটা লোকই থাকতে চাই, কারণ হচ্ছে আমি আসলে আমার কাজটা করতে চাই। অবশ্যই জবাবদিহিও করব, কিন্তু আমি আমার কাজটা করছি। আমি নিজের কাছে আহ সৎ ছিলাম, আমি এতটুকু বলতে পারি, এবং আমি আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করছি। কেন পারি নাই, কিভাবে পারি নাই, সেই আলোচনাগুলো আমরা করবো। কিন্তু অল্টারনেটিভ মিডিয়া বাংলাদেশে অনেকগুলো অলরেডি অনুমোদন হয়েছে, আরো হবে আশা করি, সরকার যদি আন্তরিক হয়, যিনি এখন দায়িত্বে আছেন বা যারা দায়িত্বে আসবেন। এবং পুরাতন যে মিডিয়াগুলো, বিশেষ করে ইসলামিক টিভি, দিগন্ত, তারপর হচ্ছে সিবিএস, সিএসবি, ইফ আই এম নট রং, আরো আরো যেই টিভি গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ আমলে, এগুলো সবই আমি পুনরায় চালু করেছি। ওরা কাজ করবেন এবং নতুন 2টি টিভি চ্যানেল দেওয়ার ব্যাপারে কথা এসেছে, সেই কথাগুলো আমি জবাব দিব। কারণ হচ্ছে সংস্কার করে টেলিভিশন দেওয়া সেই সময়টুকু আসলে আমাদের ছিল কিনা, নাকি আমাদের আসলে অল্টারনেটিভ মিডিয়া দরকার। এখন জনগণের দাবি একটা জিনিস, যে জনগণ নতুন মিডিয়া আসতেছে না কেন, বা আওয়ামী লীগকে মিডিয়া থেকে হটানো হচ্ছে না কিনা। আপনারা দেখেছেন, আমি একা করতে পারবো কি? আপনারা দেখেছেন একটি টেলিভিশন চ্যানেলের নাম না নিই, একটি টেলিভিশন চ্যানেলের যে পরিচালকের বিরুদ্ধে, ডিরেক্টরের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ ছিল সিআরআই এর সাথে কাজ করার, আওয়ামী লীগের যেই প্রোপাগান্ডা ইনস্টিটিউট, ওদের সাথে কাজ করার, তাকে বাংলাদেশের সরকারেরই অন্য একটি অঙ্গ, আইন বিভাগ, তাকে জামিন দিয়েছে এবং সে তার অফিসে গিয়ে এখন একই কাজ করতে পারতেছে। সো এটা কিন্তু আমার বিষয় না যে আমি একা মিডিয়াকে ডিল করব। আমার এই পুরা সরকারের সকল অঙ্গ সংগঠন যদি এই ফ্যাসিবাদ মুক্ত না করতে চায় মিডিয়াকে, এবং এখানে আরো যে সংকটগুলো হচ্ছে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, কোনো মামলা সঠিক, কোনো মামলা ভুয়া, ফলে অনেকগুলো ক্রাইসিস ক্রিয়েটেড হয়েছে। তো আমি আমি সো মনে করি যে আমি আমার জন্য একটি এটা একটি লাস্ট দীর্ঘ সময় লাগবে এটা ব্যাখ্যা করার জন্য। আমি এত কম সময় ব্যাখ্যা করতে পারবো না। উই গট ইট। আচ্ছা, আমার আমি একটি, চেষ্টাটা আপনি যে করেছি, কথাটি বলেছেন আমি যে আপনি বাধার চেষ্টা শিকার করেছেন, হয়েছি, কিন্তু আমি আমার চেষ্টা করি যতটুকু পারছি আমি। রাইট মাহফুজ আলম, আপনি বলছেন যে আপনি চেষ্টা করেছেন এবং আপনি বলছেন আপনি সবকিছু করতে পারেননি, একার পক্ষে সবকিছু করা সম্ভব না। আমরা লক্ষ্য করেছি যে আপনার মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় একমাত্র মন্ত্রণালয় যেখানে একটি কমিটি করে দেওয়া হচ্ছে সিদ্ধান্ত নেয়ার জন্য কি করা হবে, কোনো চ্যানেলকে লাইসেন্স দেওয়া হবে বা হবে না। আপনি কি আমাদের বলবেন যে কেন আসলে এরকম একটি কমিটি আপনার মন্ত্রণালয়ে করা হয়েছিল? আমি মনে করি যে এই আলোচনাগুলো করার জন্য আমার দীর্ঘ সময় দরকার। আমি এর কম সময়, আমি অন্যদেরও তো থেকে আপনার শোনা দরকার। আমি মনে করি যে আমি এটা বলবো। এবং আরো যে ক্রাইসিস গুলো গ্রো করছে, এবং আমি মনে করি যে এগুলো জানা দরকার মানুষের। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা খুবই
তাদের ন্যায্যভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছেন বা বলতেছেন যে ছাত্র উপদেষ্টারা আমাদের জন্য কি করেছে, অন্তত আমি আমারটা ক্লারিফাই করতে পারি এবং আমি এটা সুযোগ চাচ্ছি। আমি মনে করি যে কোনো একটা মাধ্যমে আমি এটা ব্যাখ্যা করার সুযোগ পাবো। আচ্ছা, আমাদের অপেক্ষা করতে হবে, এই তো। কিছুদিন।